আমরা আমাদের এই সন্ধ্যা শুরু করার প্রাক্কালে আমরা ডেকে নেব আমাদের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ সেনগুপ্ত মহাশয়কে। তিনি তার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শুরু করছেন। নমস্কার সুদীপবৃন্দ, নাট্যমন্ত্রী দর্শক। আজ আমাদের এই দল 40 থেকে 41-এর বাদিকে এই শুভ মুহূর্তে আপনাদের উপস্থিতি আমাদের চেতনাকে আরো উদ্বুদ্ধ করবে। আগামী দিনে যাতে আমাদের পথ চলা আরো মসৃণ হয়, সেই আশীর্বাদ এবং শুভকামনা আপনাদের কাছ থেকে কামনা করব। ভালো থাকুন, সকলে নাটক নিয়েই থাকুন। জীবনের নাটকটা আজ মঞ্চেই আসুক, আলো, মঞ্চসজ্জা ইত্যাদি ইত্যাদি দিয়ে আমাদের এই নাট্য উৎসব আরো সমৃদ্ধ হোক, এই আশীর্বাদই আপনাদের কাছ থেকে আমরা কামনা করি। আজকের এই 40 থেকে 41 বছর পদার্পণের একটি সুন্দর একটি মুহূর্ত। সেই মুহূর্তে আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে নাটক তো সমকালীন সময়ের কথা বলে, সেই রকমই আজ থেকে 40 বছর আগে আমাদের সময়টা যেমন ছিল, ঠিক সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত এই যে দীর্ঘ যাত্রা, এই দীর্ঘ যাত্রায় নরোত্তম সহ আরো অন্যান্য ওদের সমবয়সী আজকে যারা মধ্য বয়সে এসে উপস্থিত হয়েছে, তাদের এই যাত্রার অভিজ্ঞতা নিয়েই আজকের এই উৎসব শুরু হোক, এটা আমরা সকলেই চাইছি। পদার্পণের অর্থাৎ জন্মদিনে, সেই জন্মদিনের প্রদীপ আমরা প্রজ্বলন করি। আসুন আমরা সবাই আজকের এই অনুষ্ঠানে আমরা এমন দুজন বিশিষ্ট মানুষের মুখ থেকে তাদের কথা শুনব। তাদের অন্যতম একজন ডক্টর ঋতব্রত ভট্টাচার্য। আগেও বিভিন্ন অনুষ্ঠানে এসেছি। আমি বড় বিশেষভাবে কিছু বলার আমার নেই এই কারণে, তার কারণ হচ্ছে একটি নাট্য দলের 40 বছর, এবং সেটা এই সময় পালিত হচ্ছে উত্তাঙ্গনা, খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমি নাটকের লোক নই, আমি অবশ্যই চলচ্চিত্র এবং সংবাদ জগতে আমার বিচরণ, কিন্তু বাংলা নাটক, বাংলা গ্রুপ থিয়েটার
এই ধারাটা সম্পর্কে যদি আমাদের যদি বিশেষভাবে মনোযোগ না থাকে, তাহলে কোথাও বঙ্গ সংস্কৃতি সম্পূর্ণ হয় না। দেখুন, পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন নাটক হয়েছে। ফরাসি সাহিত্য, ইংরেজি সাহিত্য, ইতালীয় সাহিত্য, পৃথিবীর জার্মান সাহিত্য, রুশ দেশ, সমস্ত দেশে নাটক হয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা প্রকরণ হয়েছে। এখন বাংলা নাটকের বৈশিষ্ট্য এটাই যে আমাদের, সেটা এখন থেকে নয়, সেটা স্বাধীনতার সময় থেকে, পরবর্তীকালে আইপিটিএ থেকে শুরু করে বিভিন্ন কারণে বিভিন্ন মতাদর্শে এই মঞ্চে তারা উপস্থাপিত করেছে। এবং আজকে দেখুন, আমি একবারের জন্য আশা করি না, বা এটা আপনারাও আশা করবেন না, যে এই ধরনের একটা নাট্য উৎসবে পরিপূর্ণ থাকবে, হতে পারে না। কারণ যুগে যুগে তামাশা দেখতে মানুষ ভিড় করে, সেটা রোমেও করতো, সেটা ভারতবর্ষেও করতো। কিন্তু আমাদের সাংস্কৃতিক একটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এই যে মুক্তাঙ্গনে দাঁড়িয়ে একটা নাট্য উৎসব হচ্ছে, এবং সেখানে কালীপুর অ্যাক্টিং লাভার্স থিয়েটারের, অর্থাৎ কেএলটি 40 বছর, এই যে সংখ্যক মানুষ আছে, এটা একটা ধারাবাহিক সাংস্কৃতিক চর্চা। সেই চর্চার মধ্যেই আমরা রয়েছি। এবং এই কলকাতাতে, পশ্চিম বাংলায়, বাংলা সংস্কৃতিতে এই নাটকটা নিয়ে চর্চা করে যাওয়াটাই হচ্ছে একটা বিরাট সংগ্রাম। সেখানে জৌলুস থাকবে না, সেখানে অবিরত এই পরিশ্রম করে আমরা সবাই মিলে নাটক করছি, এটারই আলাদা আনন্দ। দেখুন, তারকা খচিত হলে এই মুহূর্তে মিডিয়ার ভিড় হতো, কারণ মিডিয়াটা তো একটা ব্যবসা, খুব গুরুত্বপূর্ণ ব্যবসা। সেখানে একটা ক্যামেরাম্যান এবং ছবিটি ব্রডকাস্ট করার জন্য লক্ষ্য থাকে উপার্জন, অর্থাৎ মানুষ থেকে উপার্জন পাবে। এই ধরনের জ্ঞানগর্ভ এবং অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, সেটা তো কখনোই সম্ভব নয় সেটা বিক্রি করা। আমরা তো সবাই জানি, দেখুন, মদের থেকে দুধ বেশি স্বাস্থ্যকর, করলা সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ অনেক বেশি স্বাস্থ্যকর। কিন্তু পৃথিবীতে বা কলকাতায় কেউ শুনেছে যে রাস্তার মোড়ে মোড়ে পেঁপে সেদ্ধ বিক্রি হচ্ছে, উচ্ছে সেদ্ধ বিক্রি হচ্ছে? স্বাস্থ্যকর জিনিস আমাদের কোনোদিনই পছন্দ নয়, আমরা অত্যন্ত অলস। কিন্তু তা সত্ত্বেও একটি নাট্য দলের 40 বছর পূর্তি, এবং সেইখানে দাঁড়িয়ে নাটকের চর্চা হবে। আসলে এটা হচ্ছে সংস্কৃতির চর্চা। কতিপয় মানুষ থাকবে, বিশাল মানুষ থাকবেন না, এই থাকাটাই কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দর্শকও যদি আসেন, সেই নাটকটা কিন্তু মঞ্চস্থ করা উচিত। এটাই একটা গুরুত্বপূর্ণ ধারাবাহিক সাংস্কৃতিক কর্মকাণ্ড। শুধু কেএলটি নয়, শুধু কোনো নাটকের গ্রুপ নয়, আমাদের করে যেতে হবে, অবিরত চর্চার মধ্যে থাকতে হবে। 40 বছরে আজকে যে উৎসব, সেই উৎসব খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠুক, সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হয়ে উঠুক। সেটা হাউসফুল হলে ভালো লাগবে, কিন্তু যদি নাও হয় তাতেও কিছু এসে যায় না, আমরা নাটক করে যাব। দেখুন, সবশেষে একটা কথা বলি, এআই সিনেমা করে দেবে আগামী ভবিষ্যতে। এআই আগামী ভবিষ্যতে রক্ত মাংসে গড়া মানুষকে দরকারই হবে না। আমি পুরো ছবি তৈরি করে নেব, কেউ বুঝতেই পারবে না। ইতিমধ্যেই পৃথিবীতে ছবি হয়ে গেছে যেখানে অভিনেতা অভিনেত্রী কেউ নেই, শুধুমাত্র তাদের থেকে রাইটস নেওয়া হচ্ছে, প্রেজেন্স রাইটস। পৃথিবীতে নাটক রচনা, কবিতা রচনা সবকিছু এআই করে দিতে পারবে, কিন্তু পৃথিবীতে একটা জিনিস এআই করতে পারবে না, মঞ্চে দাঁড়িয়ে রক্ত মাংসের মানুষ যখন অভিনয় করবে, আর সেই অভিনয়ে ক্রিয়ার প্রতিক্রিয়া যখন অনুরণনটা ছড়িয়ে পড়বে মঞ্চের বাইরে, এটাই এআই করতে পারবে না। আর এখানেই কোথায় নাটকের জয়, আর সেই জয়যাত্রা আজকে সম্পূর্ণ। নমস্কার, অভিবাদন আপনাদের সবাইকে। মঞ্চে আসেন প্রখ্যাত সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা ডক্টর কৃতব্রত ভট্টাচার্যকে আমার নমস্কার। আসলে এটা আমার কাছে খুব গর্বের, ভাবতে ভালো লাগে যে বাংলার বহু থিয়েটার দলের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। কালীতলা অ্যাক্টিং লাভার্স থিয়েটারে নরোত্তমদের সঙ্গে সম্পর্ক সেই রকমই একই দীর্ঘদিনের সম্পর্ক। ওরা 40 পেরিয়ে 41-এ পা দিল। এটা যে কত বড় কথা ঋতব্রতবাবু বললেন আপনাদের কাছে, যে থিয়েটার, জীবন্ত মানুষের শিল্প থিয়েটারকে সঙ্গে নিয়ে, বিশেষ করে আজকের এই
মানে গোটা পৃথিবী, শুধু ভারতবর্ষ বলবো না, পৃথিবীর এই ভয়ঙ্কর সংকটের সময় যেখানে মানবাধিকার ধুলায় লুটোচ্ছে, মানবতার অপমান চারদিকে আমরা দেখছি, সেরকম একটা সময় দাঁড়িয়ে থিয়েটারের মতন একটি মহান শিল্পকে নিয়ে এতগুলো বছর পার হয়ে যাওয়া, এটা সত্যিকারের আমার কাছে রবি শঙ্করের শিকারের মতো মনে হয়, বা বিসমিল্লাহ খান সাঙ্গাইয়ের মতো মনে হয়, বা হয়তো আরো বড় করে যদি আমি বলি সেটা হয়তো অনেকটা বড় হবে, তবুও মনে হয় তেমনই মনে হয়, হয়তো পল্লবস্থানের সেই মিসিসিপি নদীর গানের মতো মনে হয়। আসলে এরকমই হয়, যারা দীর্ঘদিন এই থিয়েটার চর্চা, এত এত আঘাত চারপাশে, এত প্রতিকূলতা, তবু হার না মানা, এই হার না মানা লড়াই, এটাই আসলে জীবনকে একটা অন্যরকম ডাইমেনশন দেয়, শিল্পকে অন্যরকম ডাইমেনশন দেয়। তাই আমি আবারও বলবো যে এই 41, আমি এখনই বলবো না, 50 বলে রাখি, 50 তো হবেই, 100টা আমি পরে বলবো, 50-এর পরে আমরা বলতে পারবো। তো ব্যক্তিগতভাবে আজকে এই সম্মাননা আমাকে জ্ঞাপন করা হলো। আমি সবসময় মনে করি এই প্রকৃতির সম্মাননা এই ক্ষণস্থায়ী জীবনের, বিশেষ করে আমাদের যারা পরন্ত বেলায়, সেই সময় দাঁড়িয়ে সম্মাননাগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। কারণ অসম্ভব, যে কোনো সম্মাননা জীবনের প্রাপ্তি একটা অত্যন্ত বড় প্রাপ্তি বলে মনে হয়। বিশেষ করে আপনারা আজকে জানেন যে মানুষ জীবন সম্পর্কে অনীহ হয়ে পড়ছে, মানে যান্ত্রিকভাবে ফর্মুলায় ফিরিয়ে যদি আমি বলি না আমি ভীষণ আশাবাদী, এটা তো হয় না। জীবন সম্পর্কে মানুষ ক্রমশ অনীহ হয়ে পড়ছে। আগামী দিন কোথায় গিয়ে আমরা দাঁড়াবো, কেমন করে আমরা বাঁচবো, এই নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে উঠছে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ধরনের সম্মাননাগুলো নতুন করে কিছু করার, জীবনকে আরো বেশি কাছে টেনে আনা, আরো সৃজনের ক্ষেত্রে আরো বেশি মানে যাকে বলে আমরা আরো বেশি উৎসাহী হয়ে ওঠা, এইগুলো অনেক বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, যে ধুয়ে যাওয়ার অঙ্গগুলো আবার ফিরিয়ে দেয়। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে থিয়েটার যেটা এআই থেকে বললো থিয়েটারও থাকবে, এই যে আশাবাদ, এটা যেমন একটা বড় গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমরা একটা সময়ের মধ্যে যাচ্ছি। আপনারা দেখবেন যে পৃথিবীতে মানে কোথায় যেন যারা বৃহত্তর শক্তি যারা রয়েছে, সবাই দেখছে যে বৃহত্তর শক্তি আর যেন মানুষকে হত্যা করে, সৃষ্টিকে ধ্বংস করে তাদের সবচেয়ে বিজয় বার্তা তারা দিচ্ছে, অর্থাৎ জয়, যেটাকে পরাজয় বলে সবচেয়ে বড়, সেটাকে জয়ের কথা বলছে। এবং আমাদের দেশে মোটামুটিভাবে শিল্পীরা একেবারে নীরব। আপনারা দেখেছেন গত বিশেষ করে ভারতবর্ষের শিল্পীরা মোটামুটি প্রাপ্তির দিকে আমরা চলে গেছি, বিভিন্ন রকমের প্রাপ্তি, গ্রান্ট থেকে শুরু করে এগুলো পেলে আমরা খুশি হয়ে যাচ্ছি, আমরা কোন রকম কোনো প্রতিবাদ করছি না। কিন্তু এই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে যে লড়াইটা হচ্ছে, এটা খুব করে দেখা। এই সম্প্রতি 2-4 দিন আগে লস অ্যাঞ্জেলসে, আমেরিকার লস অ্যাঞ্জেলসে অস্কার বিতরণ করা হলো। সেই ডলবি হল আছে, অস্কার বিতরণে সেইখানে প্রথম, যেটা আমাদের এখানে খুব গর্বের সঙ্গে বলতে, প্রিয়াঙ্কা চোপড়া, ভারতবর্ষে হয়তো তিনি প্রতিবাদ করতে পারেন না, তাতেই বোঝা যায় যে সেইখানে যে তিনি কোঅর্ডিনেটর ছিলেন, আরেকজন ছিলেন হচ্ছে স্প্যানিশ অ্যাক্টর জাভের দারদাম। তো এই দুজন প্রথমে যুদ্ধের বিরুদ্ধে একটা সুর তুলে দিলেন, এবং গাজায় যে শিশু হত্যা বা আমাদের প্যালেস্টাইনের বুকে যে ইসরায়েলের যে গণহত্যা, তার বিরুদ্ধে প্রতিবাদ তারা সুর তুলে দিলেন। এবং প্রতিটি আর্টিস্ট যারা পুরস্কার পাচ্ছেন তাদের প্রত্যেকে ব্যাজ ছিল, সেই ব্যাজে লেখা ছিল নো টু ওয়ার এবং রিলিজ প্যালেস্টাইন, এই দুটো কথা তাদের লেখা ছিল। এবং সেখানে জিমি কিমেল বলে একজন কমেডিয়ান, বড় কমেডিয়ান, পৃথিবীর বিখ্যাত এই মুহূর্তে, তিনিও সেই প্রতিবাদের সাহিত্য অংশ নিচ্ছেন। অর্থাৎ গোটা একটা বিশাল মঞ্চকে, অস্কারের বিশাল মঞ্চকে, যেটা আমাদের দেশে কল্পনা করা যায় না। সে সফদর হাসমি হত্যার পর সাবানা আজমি প্রতিবাদ করেছিল, আপনাদের মনে আছে, তারপরে আর কোথাও দেখিনি। তো সেই রকম যে গোটা মঞ্চটাকে, একটা উৎসবের মঞ্চকে প্রতিবাদের মঞ্চে কি করে তুলে ধরতে হয়, শিল্পী দায়বদ্ধতা, শিল্পীরা কেমন হবে, থিয়েটার কেমন হবে, যে এইটা আমরা যে মাঝারি মাপের থিয়েটার করে আমরা আত্মশ্লাঘায় ভুগি, থিয়েটার যে কত বড় হতে পারে, জীবন যে কত বড় হতে পারে, যত দূর সীমানা জীবনের তত দূর হচ্ছে মানে শিল্পের সীমানা। তো এই বড় জায়গাটা তারা কিন্তু দেখাচ্ছে। এর আগেও আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার ক্ষমতায়, অ্যাঞ্জেলিনা জোলি বলে একজন হলিউডের বড় সুপারস্টার, তিনি পথে হাজার হাজার মানুষকে নিয়ে প্রতিবাদে মিছিলে নিয়েছে। তার ইকোনমিক যে মানে নীতি,
ডোনাল্ড ট্রাম্পের, তার অভিবাসন নীতি, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন। তা আমাদের মনে ভরসা জাগে যে শিল্পীরা যদি পথে না নামে, শিল্পীরা যদি পথে নেমে প্রতিবাদ না করেন, তাহলে সব মিথ্যে হয়ে যায়। তো আমাদের এখানে এগুলো আর দেখা টাকা যায় না, কিন্তু আমি মনে করি যে আমরা খুব খুশি হয়ে যাচ্ছি। বেশি দূর যাবো না, এই বছর 2026-এ যিনি বিশ্ব নাট্য দিবসে বাণী লিখেছেন, আপনাদের কাছে সেই বাণীটা যায়নি এখনো। 27শে মার্চ আমি নেট থেকে সেই বাণীটা বার করেছি। যিনি বাণীটা লিখেছেন তার বানানটা হচ্ছে আমাদের উইলেন, অর্থাৎ WILLE, সেটা হয়তো ওদের এটা ইংরেজিতে পড়া, সেটা অরিজিনাল উচ্চারণটা অন্যরকম হতে পারে। DAFO, DAFO। তো ইনি একটি দামি কথা, অনেকগুলো কথা পরে একটা দামি কথা বলছেন যে থিয়েটার, যে ইংরেজিতে কথাটা লিখেছেন তার বাংলাতে, যে থিয়েটার এত গুরুত্বপূর্ণ এবং প্রাণবন্ত পলিটিক্যালি, সোশ্যালি, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আগে কখনো হয়ে ওঠেনি। সেটা কি না, আমাদের পরস্পরের কে বোঝার ক্ষেত্রে, পৃথিবীকে বোঝার ক্ষেত্রে। কত বড় কথা। আমরা এই যে পরস্পর যারা থিয়েটার করি, যারা দেশের মানুষ, তারা পরস্পরকে বোঝে। আমরা তো পরস্পরকে বুঝতেই চাই না। আমাদের থিয়েটারের মানুষরা বুঝে না পৃথিবীকে কি করে বুঝে, পৃথিবীকে বোঝে। এবং তিনি বলছেন থিয়েটার অ্যাজ এ টোটাল আর্ট, অর্থাৎ তার সমস্ত কিছু তার নিয়ে যে থিয়েটারে আর্ট ফর্ম হয়, যেগুলো কোরিওগ্রাফি, কম্পোজিশন থেকে শুরু করে, তার সিনোগ্রাফি থেকে শুরু করে, তার মুভমেন্ট থেকে শুরু করে, তার স্টোরি টেলিং থেকে শুরু করে, সমস্ত কিছু নিয়ে যে থিয়েটার টোটাল আর্ট, সেই থিয়েটার আমাদের বোঝায় যে পৃথিবী আগে কেমন ছিল, আজকে কেমন আছে, আগামী দিনে কেমন হবে। এত বড় কনসেপ্ট হচ্ছে থিয়েটারে। এই থিয়েটার আমরা তৈরি করতে চাই। আপনি যদি পৃথিবীকে মুক্ত করতে হয়, পৃথিবীর এই যে ভয়ঙ্কর একটা সমাজ যেখানে মানুষকে হত্যা করার মধ্য দিয়ে সার্থকতা। নেতানিয়াহু, যিনি মানে প্রেসিডেন্ট আমাদের ইসরায়েল, তিনি বলেছিলেন আমাদের প্যালেস্টাইনের একটি শিশুকেও বাঁচতে দেবে। এই কথাটা আমি এই জন্য বললাম যে আজকে এইগুলো আমাদের থিয়েটারে আমরা হয়তো এখন যে সৃষ্টি করতে পারছি না, প্রচুর পরীক্ষা নিরীক্ষা চলছে, এমন আমি বলবো না আমাদের থিয়েটারে কাজ হচ্ছে না, প্রচুর পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, প্রচুর নতুনভাবে ভাবার চিন্তা চলছে, কিন্তু আমরা কেউই এ কথা বলবো না যে কি যে থিয়েটার হচ্ছে সেটাই শেষ কথা। কারণ তার জন্য আমাদের সময় এবং ইতিহাসের রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কারণ থিয়েটার, আবারও বলবো, সেই মহান শিল্প যেখানে সীমা বা শেষ বলে কিছু হয় না। আমরা সময় থিয়েটার যেটা বলেছেন যে যুগোপযোগী থিয়েটার, শুধু সময় নেই, সময়কে চাপিয়ে আরো বৃহত্তর কালকে ছুঁয়ে যায় যে থিয়েটার, সেই থিয়েটার আমরা তৈরি করতে পারি। আমরা পেরেছিলাম 60-এর দশকে, তাই একটা তীর তলোয়ার আজও হয়। আমরা 54 সালে রক্তকরবী করেছিলাম, তাই আবার রক্তকরবী হয়। এই যে থিয়েটারগুলো যেগুলো আমাদের একটা সময় হয়েছে, মঞ্জুরি, আমের মঞ্জুরি, এই ধরনের থিয়েটার, বিশ্বের বিভিন্ন শ্রেষ্ঠ থিয়েটারগুলোকে আমরা পেট্রোল ব্রেস্টের 7-এর দশকে আমরা করেছি। সেই থিয়েটারগুলো জগৎ এবং জীবনের একটা বৃহত্তর সীমানাকে ছুঁয়ে গেছিল। আমি বিশ্বাস করি যে সেই থিয়েটার তৈরির সময় এসেছে। যে দলগুলো কালতলা মানে থিয়েটার একটা 41 বছরের পা দিল, এই সমস্ত দলগুলি আগামী দিনে আমরা হেরে যাচ্ছি না, কিন্তু আমরা প্রবলভাবে আশাবাদী একটা কাজের মধ্যে যে আমরা নতুন নতুন সন্ধান করবো। আমরা সত্যকে আমরা খুঁজছি, আমরা জানি না সত্যের ঠিকানা, আমরা জানি না সত্যের কোথায় শুরু কোথায় শেষ। সার্চ অফ, আমরা কিন্তু খুঁজে যাবো, অনন্তকাল খুঁজে যাবো। আমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমরা পাবো আমরা জানি না, কিন্তু খোঁজটাই হচ্ছে আসল, জার্নিটাই আসলে ডেস্টিনেশনটা আসল না। আমরা সেই জার্নিটার মধ্যে রয়েছি। আমরা এই কথা বলতে পারবো না যে আমরা এই মুহূর্তে আমরা জাতির থিয়েটার তৈরি করতে পেরেছি, যে জাতি অবদমিত হয়ে পড়ছে, শৃঙ্খলিত হয়ে যাচ্ছে, নানা দিক থেকে আমাদের অধিকারগুলো ছিন্ন হয়ে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে থিয়েটার পথ বলে দিতে পারে, একটি গান পথ বলে দিতে পারে, চিত্রশিল্প পথ বলে দিতে পারে, কবিতা পথ বলে দিতে পারে। শিল্পীদের সবচেয়ে বড় দায়িত্ব থাকে গোটা পৃথিবীতে। আজও দেখবেন পৃথিবীতে যারা প্রতিবাদ করছেন সবচেয়ে প্রতিভাশালী শিল্পীরা। হলিউডে যারা প্রতিবাদ করছে তারা তো গরিব, খেতে না পাওয়া আমার শিল্পী না, কোটি কোটি ডলারের মালিক তারা, আমাদের দেশের মতন না যে আমার কিছু নেই, আমি মানে সরকারের বা রাষ্ট্রের কাছে নতুন হয়ে গেলাম। তাদের তাৎপর্য হয় না, তাদের এমনি সব আছে, তারা প্রতিবাদের সাহিত্যে তাদের মধ্যে, তাদের প্রতিবাদ থেকে আমরা ভারতবর্ষের মানুষ হিসেবে যে আমরা বিশ্বাস করি সেই থিয়েটারের জন্য আমি অপেক্ষা করবো। আমরা খুব নিরাশ নই এবং কালীতলা এএলটি তার 41 বছরের এই যাত্রার পথে সেই থিয়েটার তৈরি করছে। ওরা ক্লাসিক কাজ করে, আপনার দেখেছে, ওরা জীবনানন্দ, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের শরৎচন্দ্র, এইবারে করছে হেনরি কিসনের এন্ড অফ দ্য পিপল থেকে। অর্থাৎ এই যে বিশ্বের শ্রেষ্ঠ বা জাতির শ্রেষ্ঠ যে কাজগুলো, তার গল্প, তার থিয়েটার, এগুলো থেকে ওরা ড্রামাটাইজ করে একটা জাতির ইতিহাস, জাতির ঐতিহ্য, তার শিল্পকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে দিয়ে থিয়েটার
আমার সমকালকে ছুঁয়ে থাকেন, সমকালকে ছুঁয়ে বৃহত্তর কাজের দিকে তাকাতে থাকেন। আমি আমার প্রতি কিছু অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। 50 হোক, আমরা সেই 50-এর দিকে আপাতত